পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ নিরসনে 18 দফা দাবিতে একমত হয়েছেন মালিক শ্রমিক প্রতিনিধিরা। শ্রমিকদের তাৎক্ষণিক ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে জানিয়েছেন শ্রম সচিব। এদিকে শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাকিগুলো পর্যায়ক্রমে মানা হবে। সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। এই সময় শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান বিজিএমই এর সভাপতি রফিকুল ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান। বকেয়া বেতন পরিশোধ, মজুরি বৃদ্ধি সহ বেশ কিছু দাবিতে প্রায় এক মাস যাবৎ আন্দোলন করছে পোশাক খাতের শ্রমিকরা। অস্থিরতা বিরাজ করছে পোশাক শিল্প খাতে। আন্দোলনের জেরে দীর্ঘদিন বন্ধ রয়েছে বহু পোশাক কারখানা। এরই মধ্যেই যার প্রভাব পড়তে শুরু করেছে দেশের অর্থনীতিতে। অবশেষে পোশাক খাতের এই সংকট নিরসনে শ্রমিকদের 18 দফা দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ও মালিকপক্ষ। দুপুরে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংয়ে একথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব HAM শফিকুজ্জামান। সবার সাথে আমরা একমত হয়ে আমরা একটি 18 দফা দাবির বিষয়ে আমরা একমত পোষণ করেছি। এই বিষয়ে আমরা উভয় পক্ষ আমাদের যেটা এখানে এগ্রিমেন্টে স্বাক্ষর করেছেন সেটা হলো সকল পোশাক শিল্প কারখানার শ্রমিকদের বিদ্যমান হাজিরা বোনাস হিসেবে অতিরিক্ত 225 টাকা যা আছে তার থেকে অতিরিক্ত 225 টাকা এবং রাতে 8 ঘটিকার পর বিদ্যমান টিফিন বিলের সাথে অতিরিক্ত 10 টাকা, বিদ্যমান নাইট বিলের সাথে 10 টাকা বৃদ্ধি করে যেটা ন্যূনতম টাকার ন্যূনতম 100 টাকা হতে হবে। সেইভাবে আমরা পক্ষ মিলে একটা সমাধানে তারা এসেছি। এ সময় শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আহ্বান জানান বিজিএমইর সভাপতি রফিকুল ইসলাম। এখন আমার সবার প্রতি আহ্বান থাকবে, স্পেশালি আমাদের শ্রমিক ভাই বোনদের প্রতি সবার প্রতি, যে কোনো আলোচনা যে কোনো ফ্যাক্টরিতে বসেই তারা যেন কথা বলে শেষ করে। যদিও আর আলোচনার কোনো বিষয় এখানে থাকছে না, কিন্তু কোথাও যেন কোনো রাস্তা বন্ধ নয়, কোনো ভাঙচুর না হয়, এইটা আমার উদ্যত আহ্বান থাকবে শ্রমিক ভাইদের প্রতি, বোনদের প্রতি এবং শ্রমিক নেতৃবৃন্দ যারা কাজ করছেন তাদের প্রতি। শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, পর্যায়ক্রমে আলোচনার মাধ্যমে শ্রমিকদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে। আমরা বিশ্বাস করি যে এই দাবিগুলোর সমাধানের দিকে আমরা আগাবো। যেগুলো শর্ট টার্ম সলিউশন সম্ভব সেগুলো সলিউশন ইমিডিয়েটলি করে দেওয়া হয়েছে আজকে, এবং যেগুলো আসলে ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে সমাধান হবে সেগুলোর বিষয়ে শ্রমিক নেতৃবৃন্দের সাথে আমাদের আলোচনা চলমান থাকবে। গার্মেন্টস শিল্প না বাঁচলে বাংলাদেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে এই শিল্পকে কোনোভাবেই ধ্বংস করতে দেয়া হবে না বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আমরা সবাই চাই যে আমাদের অর্থনীতির ভিত্তিটা মজবুত থাকুক, আমাদের শিল্পটা বাঁচুক, আমাদের শ্রমিকরা বাঁচুক। বাংলাদেশে গার্মেন্ট অন্য কোথাও যেতে পারে না এবং বাংলাদেশের গার্মেন্ট বাংলাদেশে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা। বাংলাদেশ এই গার্মেন্টের জন্য পরিচিত, তো কাজে এটাকে কোনোভাবেই আমরা ধ্বংস হতে দিতে পারি না। ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে যে সমঝোতা হয়েছে আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে জানান শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এই সামগ্রিকভাবে আলোচনা করেই যে সমঝোতা হয়েছে, যে ঐক্য হয়েছে, সে ঐক্য আশা করি চলমান থাকবে এবং আগামীকাল থেকে কারখানাগুলো চলবে। মাঝে মধ্যে উস্কানির মাধ্যমে পোশাক শিল্প খাতকে ধ্বংস করার চেষ্টা করা হয় জানিয়ে নতুন করে কেউ বিশৃঙ্খলা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। আপনারা যদি সবাই চেষ্টা করেন, আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই অবনতি হবে না এবং আগামীকাল থেকে সব শিল্প খোলা থাকবে। আমার ভাই বোনদের কাছে আমি এই আবেদন করছি। সরকারের এই সকল সিদ্ধান্তকে স্বাগত জানান শ্রমিক নেতারা। আমার বিশ্বাস তোমরা এটা মেনে নিয়ে তোমরা যার যার কর্মে তোমরা ফিরে যাবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার রাত 10:16 বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 8:16 জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বহনকারী বিমানটি অবতরণ করে। নিউ ইয়র্কে বাংলাদেশ সময় রাত 9:30 জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দ্বিপক্ষীয় বৈঠক হবে। সফরকালে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপাল, ইউরোপীয় কমিশন প্রধান, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ ও ভারত পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে একমত হয়েছে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। আজ সকালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন। এই সময় তারা পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। শেখ হাসিনার পতনের পরবর্তী যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে মূল সংস্কারগুলো করতে সমর্থন দিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তিনি বলেন, যাতে আগামী 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে সেজন্য তিনি যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবেন। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। যাই হোক না কেন, সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের সেনাবাহিনী রাজনীতিতে হস্তক্ষেপ করবে না জানিয়ে তিনি বলেন, আগামী 1.5 বছরের মধ্যে দেশে গণতন্ত্রের উত্তরণ হতে হবে। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জেনারেল ওয়াকারুজ্জামান এসব কথা বলেন বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া প্রধান সংস্কার কাজগুলো সম্পন্ন করতে সাহায্য করার জন্য যাই হোক না কেন অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান, যাতে আগামী 18 মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সোমবার ঢাকার নিজ কার্যালয়ে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত করার একটি রূপরেখার কথা জানান সেনাপ্রধান। তিনি বলেন, 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রের উত্তরণ হওয়া উচিত। তবে এমন সময়সীমা কথা বলার পরপরই ধৈর্য ধরার প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি। বলেন, সময়সীমার মাধ্যমে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। গত জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে রাজপথে নেমে আসে লাখ লাখ শিক্ষার্থী। এ সময় তাদের শান্তিপূর্ণ আন্দোলন দমনের নামে পুলিশ দমনপীড়ন চালালে আন্দোলন সহিংসতার রূপ নেয়। একসময় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষ যোগ দিলে কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী গণ অভ্যুত্থানে। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এই আন্দোলনে 1000-এর বেশি মানুষ শহীদ হন। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে 5 আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। এরই মধ্যে 17 কোটি মানুষের দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের পথ প্রশস্ত করতে বিচার বিভাগ, পুলিশ ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ব্যাংকিং খাত, রাজস্ব কাঠামো, ভ্যাট এবং অর্থ পাচার সহ অর্থনৈতিক খাতের সংস্কারে আইএমএফ এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ। কিভাবে এবং কেন প্রক্রিয়ায় তারা সহায়তা করবে আগামী অক্টোবরে আইএমএফ এর বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে আইএমএফ এর আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে সহ 9 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন উপদেষ্টা। শুধু আইএমএফ নয়, অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থার সাথেও সংস্কার নিয়ে এই রকম আলোচনা হবে জানিয়ে অর্থ উপদেষ্টা আরও বলেন, সেগুলো পরবর্তীতে আইএমএফকে জানাতে হবে। এদের সাথে আজকে আমাদের আলাপ হলো, একটা মিশন আসছে যে আমাদের সম্ভাব্য কি আমাদের দরকার, আরও যে প্রোগ্রাম যেটা আছে সেটা একটা রিভিউ। এটা কিন্তু এসে না প্রাইজের টেকনিক্যাল টিম না, তারা আসছে যে আমরা কত দূর এগুলাম। এবং আমরা বলেছি যে আমাদের মোটামুটি সংস্কার বিরুদ্ধে আমরা পদক্ষেপ নিয়েছি, ব্যাংকিং সেক্টরে বলেন, এনবিআর সেক্টরে আমরা নিয়েছি। এটা সময় কিছু লাগবে, অর্থাৎ এই ব্যাপারে আমাদের রিসোর্স গ্যাপ কত লাগবে সেই নিয়ে আলাপ হয়েছে। প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেওয়া হবে বলে জানিয়েছেন আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। বিকেলে প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, এখন থেকে বিদেশে যেতে যাতে আর মন্ত্রণালয়ের কোনো অনুমোদন না লাগে সে লক্ষ্যে কাজ করবে সরকার। এছাড়া ছাত্র গণ আন্দোলনে প্রবাসে জেল এবং হয়রানির শিকার প্রবাসীদের পুনর্বাসনেরও ঘোষণা দেন উপদেষ্টা। বিস্তারিত আবু সাইদ উপর রিপোর্টে।
দায়িত্ব পাওয়ার পর এই প্রথম সমসাময়িক বিষয়ে ব্রিফিং করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এখানে যারা মিনিস্ট্রিতে আছেন তারা আমাকে যেভাবে সহযোগিতা করেছেন আমি খুবই কৃতজ্ঞ ওনাদের প্রতি। এ সময় তিনি প্রবাসীদের সহসত্ত্বে ঋণ প্রদান সহ নানান কল্যাণ এবং বিমানবন্দরের রেমিটেন্স যোদ্ধারা যাতে ভিআইপি সেবা পান তা নিশ্চিত করার ঘোষণা দেন। আমরা অসৎ ব্যবসায়ী হোক, রাজনীতিবিদ হোক, তাদেরকে আমরা ভিআইপি মর্যাদা দিই, কিন্তু আমাদের রেমিটেন্স চালানো যারা তাদের সাথে আমরা অত্যন্ত খারাপ ব্যবহার করি, অপমানজনক ব্যবহার করি। এটা আমার সারা জীবনে একটা খুব দুঃখ ছিল, মনে হয়েছিল যে এটা আসলে অ্যালাউ করা উচিত না। শ্রমবাজারে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, মালয়েশিয়ায় আবারও কর্মী পাঠানোর বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে। 17,000 কেন যেতে পারেনি সেই ইতিহাস আমি আর তুলব না, আপনারা সবাই জানেন এটা আমাদের সরকারের আমলে না, আগের আমলে হয়েছে। সিন্ডিকেটের কথা যে বলেছেন, আমরা ওয়েল অ্যাওয়্যার আছি সিন্ডিকেট নিয়ে। সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি, আপনি 100 জনের মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি এটা ওপেন করে দেন, ঠিক আছে? আর তারপরও ওইখানে কি দুর্নীতি হয়েছে না কি হয়েছে সেই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত করব। কোনো বাংলাদেশি যেন প্রবাসে যেতে হয়রানি বা জটিলতা না পড়ে এবং গণমাধ্যম কর্মীদের স্বচ্ছ সংবাদ প্রকাশের ক্ষেত্রে যেন শতভাগ সহযোগিতা করা হয়, কর্মকর্তাদের এমন বার্তা দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আমরা ভিআইপি ট্রিটমেন্ট সেটা আমরা দেওয়ার চেষ্টা করব, সেটা দেওয়ার লক্ষ্য আছে আমাদের। আবু সেতপু, মাই টিভি, ঢাকা। আগামী 1 অক্টোবর থেকে সকল সুপার শপে এবং 1 অক্টোবর থেকে সকল কাঁচা বাজারে পলিথিন বিরোধী অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, এ সময় কেউ পলিথিন ব্যবহার করলে তাদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়া হবে। দুপুরে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান পরিবেশ উপদেষ্টা। পরিবেশ বান্ধব পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করা হবে বলেও জানান এই উপদেষ্টা। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। রাজধানী ঢাকায় দৈনিক প্রায় 2.5 কোটি পলিথিন ব্যাগ একবার ব্যবহার করে ফেলে দেয়া হয়। এর বিরুদ্ধে বারবার উদ্যোগ নেওয়া হলেও তা দেখেনি আলোর মুখ, যাতে করে পরিবেশ আজ হুমকির মুখে। এমন বাস্তবতায় পলিথিন বন্ধে আবারও উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় পলিথিন শপিং ব্যাগ, পলিইথাইলিন তৈরির সামগ্রীর উপর নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মোহাম্মদপুর কাঁচাবাজারে ক্লিন আপ কার্যক্রমের উদ্বোধন, বাজারে পলিথিনের বিকল্প সামগ্রী বিতরণ এবং বিন বিতরণ করেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় পলিথিন ব্যাগ বন্ধে বিদ্যমান চ্যালেঞ্জসমূহ এবং সম্ভাবনা বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন তিনি। তুলে ধরেন উদ্যোগ এবং বাস্তবায়নের লক্ষ্যে জানান কঠোর অবস্থানের কথা। আগামী 1 তারিখ থেকে 1 অক্টোবর থেকে আমরা ঢাকা কেন্দ্রিক শুরু করছি। যখন আমরা ঢাকার সব সুপার মলগুলোতে ওনাদের সাথে আমরা বসে কিন্তু সিদ্ধান্ত নিয়েছি, এটা সরকারের একক সিদ্ধান্ত না, ওনারা সকলে সম্মত হয়েছেন যে 1 অক্টোবর থেকে কোনো সুপার শপিং মলে চেইন যেগুলোকে আমরা বলি সেগুলোতে ওনারা আর পলিথিন ব্যাগ ব্যবহার করবেন না, প্রোপাইলিন ব্যাগ ব্যবহার করবেন। 1 নভেম্বর থেকে কাঁচা বাজারগুলোতেও আমাদের কার্যক্রম, তখন কিন্তু এনফোর্সমেন্ট কার্যক্রম হবে, আজকের মতো না আলাপ আলোচনার কার্যক্রম হবে না। পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করার উপর জোর দেন তিনি। তো বিকল্প যাতে ওনারা পান সেজন্য বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন ছাড়াও আরও মোট 20টি প্রতিষ্ঠানের তালিকা করা হয়েছে। এই 20টি প্রতিষ্ঠান আগামী 29 তারিখে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে পরিবেশ অধিদপ্তরে একটা মেলা করবে তাদের পণ্য নিয়ে। ইতোমধ্যে সুপার শপিং মলগুলো তাদের কিছু চাহিদা প্লেস করে দিয়েছে যে আমাদের এতগুলো ব্যাগ লাগবে, সেই মোতাবেক ব্যাগের যোগানেরও ব্যবস্থা করা হচ্ছে। পরিবেশ বান্ধব এমন পদক্ষেপ বাস্তবায়নে সকলের সহযোগিতা চাইলেন সৈয়দা রিজওয়ানা হাসান। তো আমরা অভিযান দিয়ে একটা তিক্ত পরিস্থিতির মধ্যে দিয়ে কাজটা শুরু করতে চাইনি, সকলকেই বুঝতে হবে যে পলিথিন ব্যবহারটা ক্ষতিকর। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক পৃথক হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা
সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক এমপি শাহজাহান খান এবং সাদেক খানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। আজ পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুজ্জামানের আদালত তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর চানখারপুলে গুলিতে ইসমামুল হক নামে একজনের নিহত হওয়ার ঘটনায় করা মামলায় গ্রেফতার সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিন সকাল 8টার দিকে তাকে আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখানো সহ 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আব্দুল্লাহ আল মামুনকে একটি হত্যা মামলায় বিজ্ঞ আদালত পক্ষ প্রসিকিউশন পক্ষ 10 দিনের রিমান্ড চেয়েছিল এবং আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় আমাদেরকে সম্পৃক্ত করে বারবার সুনির্দেশ দেখানো হচ্ছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আইন ও আদালতকে ব্যবহার করে আমাদেরকে হয়রানি করার জন্য এই মামলাগুলো বারবার দেখানো হচ্ছে। কক্সবাজারের চকরিয়ার ডুলা হাজরায় ডাকাতের গুলিতে নিহত হয়েছেন সেনা কর্মকর্তা তানজিম সরওয়ার। অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনী সোমবার সারা রাত ধরে শ্বাসরুদ্ধকর অভিযান চালানোর সময় এ ঘটনা ঘটে। আইএসপিআর জানায় সোমবার রাত 3:30টায় ডুলহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হন এই সেনা কর্মকর্তা। পরে তাকে রাম্বু সিএমএইচে নেওয়া হলে সেখানে ভোরে তিনি মারা যান। নিহত তানজিম সরওয়ার নির্জন সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন। ঘটনাস্থল থেকে 3 জন ডাকাত আটক সহ একটি দেশীয় বন্দুক, 6 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ডাকাত সন্দেহে আরও 3 জনকে আটক করা হয়। কক্সবাজারের চকরিয়ার ডুলা হাজারায় ডাকাতি প্রতিরোধে অভিযানে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন টাঙ্গাইলের ছেলে। তার বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের করের বেতকা গ্রামে। তার মর্মান্তিক মৃত্যু সংবাদ শুনে বাড়িতে শোকের মাতম বইছে। পরিবারের সদস্যরা সান্ত্বনা দিতে তার বাড়িতে ছুটে আসেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। নিহত সেনা কর্মকর্তার মা ও স্বজনরা জানান, পাবনা ক্যাডেট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে 82তম দীর্ঘমেয়াদী কোর্সের সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে 2022 সালের 8 জুন আর্মি সার্ভিস করে এএসসি কমিশন লাভ করেন। পরিবারের লোকজন সেনা কর্মকর্তার নির্ঝরের হত্যায় জড়িতদের গ্রেফতার এবং বিচার দাবি করেন। আমার তো আর কেউ নাই, আমার একটা মাত্র ছেলেই ছিল উপার্জন। আমি তো এখন বেকার, বয়স হয়ে গেছে। এখন সরকারি অনুযায়ী যেটা যা করার দরকার, যা করবে, ভালো মনে করে করবে, এই তো, আর কিছু চাই না। দেশের জন্য আমার ছেলের আমি বুঝাইছি, দেশের জন্য দিছি। আমার ছেলে কিভাবে কি হইল, আমি সেনা প্রধানের কাছে আমি বিচার চাই দুর্বৃত্তদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তালিকায় প্রাথমিকভাবে 708 জন শহীদের পরিচয় জমা হয়েছে, যা পরবর্তীতে আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জুলাই আগস্টে সংগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতাল এবং জেলা পর্যায় থেকে সংগৃহীত ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের নামের খসড়া তালিকা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তথ্য সংশোধন এবং সংযোজন করার জন্য ওয়েবসাইটে প্রকাশিত তালিকাটি 23 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর পর্যন্ত উন্মুক্ত থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের পক্ষ থেকে থানায় মামলা হওয়ার পরেও আসামি না ধরা, উল্টো শহীদ পরিবারকে নানামুখী চাপ প্রয়োগ করা এবং নতুন করে মামলা গ্রহণে অস্বীকৃতির প্রতিবাদে বৈষম্য বিরোধী সচেতন ছাত্র জনতার উদ্যোগে বাড্ডা থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় কোর্ট থেকে মামলা আসার পর তদন্ত না করার অভিযোগ করা হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এজিএম শামসুল, ওয়ার্ড কাউন্সিলর পেয়ারা বেগম, বেড়াইদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান, বাড্ডা থানা বিএনপির নেতা জাহাঙ্গীর হোসেন মোল্লা এবং গোলাম হোসেন সহ আরও অনেকে।